গাজাবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। তেল আবিবের ঘোষণাকে মৃত্যুফাঁদ আখ্যা হামাসের। যুদ্ধবিরতি নিয়ে নিজ দেশেই চাপে নেতানিয়াহু। হাইপারসনিক মিসাইলের হামলায় কেঁপে উঠল কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকা। হাসপাতালে হামলায় নিহত অন্তত 40। জাতিসংঘের কঠোর নিন্দা। রাশিয়া সফরে পুতিনের সাথে মোদির সৌজন্য সাক্ষাৎ। আজ দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক। ভারতীয় প্রধানমন্ত্রীর মস্কো সফরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজাবাসীকে আবারও উপত্যকার দক্ষিণে সরে যেতে বলছে ইসরায়েল। এই নির্দেশকে মৃত্যুফাঁদ আখ্যা দিয়েছে হামাস নিয়ন্ত্রিত প্রশাসন। এই নির্দেশনা না মানতে সতর্ক করেছে বাসিন্দাদের। ভিটে মাটি ছেড়ে যেতে চায় না অসহায় ফিলিস্তিনিরাও। দোটানায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। তবুও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকেই আরেক দফায় শুরু করেছেন অনিশ্চিত যাত্রা। গাজায় ৯ মাসের সর্বাত্মক ইসরায়েলি আগ্রাসনে ধুলোয় মিশে গেছে বাড়িঘর। তারপরও সেই ভাঙা বাড়িতেই থাকতে চায় মানুষগুলো, ছাড়তে চায় না ভিটেমাটি। পালিয়ে আমি বাঁচতে চাই না। বাড়ির চাবিটা শুধু একটা স্মৃতি হয়ে যাবে এমন জীবন আমি চাই না। নিজের বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে একসাথে থাকতে চাই। প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বহর। শরণার্থী শিবির আর হাসপাতালগুলোই আগ্রাসনের টার্গেট। নিরাপদ স্থানের সন্ধানে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটতে ছুটতে ক্লান্ত গাজাবাসী। এর মধ্যেই কিছুদিন পরপরই নতুন নির্দেশনা, খালি করতে হবে আশ্রয়স্থল। একসময় যেসব স্থানে সরে আসতে বলা হয়েছিল সেখানে নতুন করে মোতায়েন করা হচ্ছে সেনা। অবস্থান নিচ্ছে ট্যাঙ্ক সাজোয়াজান। খান ইউনিস, তুফাহ, দারাজের পর এবার গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সরে যেতে বলা হয়েছে দক্ষিণে। নির্দেশনার পরই বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ দুটি স্বাস্থ্যকেন্দ্র, আরব হাসপাতাল ও ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতাল। বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়েছে আমাদের। না আছে টাকা, না আছে কোনো সম্পদ। এক টুকরো মাংস কিনে খাবো সেই অবস্থাও নেই। ৮০ বছর বয়স আমার। আল্লাহর ওয়াস্তে এভাবে বারবার আমাদের উচ্ছেদ করা বন্ধ করো তোমরা। তবে দক্ষিণে সরে যাওয়ার এই নির্দেশনাকে মৃত্যুফাঁদ আখ্যা দিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসন। ইসরায়েলি নির্দেশনা না মানতে সতর্ক করেছে বাসিন্দাদের। এক বিবৃতিতে বলা হয়, বারবারই নতুন নতুন জায়গায় সরে যেতে বলা হয় অসহায় গাজাবাসীকে। তারপর সেখানেই চালানো হয় আগ্রাসী হামলা। এমনকি যাত্রাপথেও ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারাতে হয় অনেককেই। ইসরায়েলি বাহিনী কতটা ভয়ঙ্কর তার সব নমুনাই দেখেছে গাজাবাসী। তবুও ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয় নামক মরীচিকার পেছনে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুদ্ধের ২৭৬তম দিনে আরও একটি ভয়াবহ দিন দেখল অবরুদ্ধ গাজার বাসিন্দারা। গাজা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে ৪০ ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন আরও ৭৫ জন। গাজা সিটি, রাফা ও খান ইউনিসে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বহর। শরণার্থী শিবিরগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের ১,০০০টি হামলার তথ্য নথিবদ্ধ করেছে জাতিসংঘ। ৯ মাসে নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনে প্রাণ গেছে ৩৮,১৯৩ জনের। আহতের সংখ্যা ৮৮,০০০ ছুঁই। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছেই। চরমে পৌঁছেছে রাজনৈতিক কোন্দল। বিরোধী নেতা ইয়ার লাপিদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আলোচনাকে জটিল করে তুলছেন নেতানিয়াহু। বলেছেন, জোট ভেঙে প্রধানমন্ত্রিত্ব হারানোর ভয়েই পিছিয়ে যাচ্ছেন তিনি। ৯ মাস ধরে চলমান আগ্রাসন বন্ধে এ পর্যন্ত ব্যর্থ সব আলোচনায়। বিভিন্ন পক্ষের সাথে মধ্যস্থতাকারীদের দফায় দফায় বৈঠক, সাফল্যের মুখ দেখছে না কোনো চেষ্টাই। হামাসের অভিযোগ, গাজায় হামলা জোরদারের কারণে অগ্রগতি হচ্ছে না আলোচনায়। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া বলেন, গাজায় কি হচ্ছে তার উপর নির্ভর করছে যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ। কূটনৈতিক পথ বন্ধের দায় নিতে হবে নেতানিয়াহু ও তার সেনাবাহিনীকে, এমন মন্তব্য করেন।
গাজায় আগ্রাসন বন্ধ ইস্যুতে চরমে পৌঁছেছে ইসরায়েলের অভ্যন্তরীণ কোন্দল। বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে চুক্তিতে রাজি হলে আগেভাগেই সরে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলের জোট সরকারের শরিক কট্টরপন্থী দুই নেতা বেন গাভির ও বেজালেল স্মোরিচ। এবার নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে আকর্ষণীয় প্রস্তাব দিলেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। জিম্মিদের মুক্তির জন্য চুক্তি সই করলে সমর্থন দেবেন তিনি ও তার দল ইয়াশ আদিদ পার্টি। এটা সত্যি নয় যে জিম্মি মুক্তির চুক্তি ও প্রধানমন্ত্রীদের মধ্যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে নেতানিয়াহুকে। আমি কথা দিয়েছি তার পদের সুরক্ষার বিষয়, এবং আমি প্রতিশ্রুতি রাখবো স্মোরিচ ও বেন গাভির পদত্যাগ করলেও তার টিকে থাকার উপায় রয়েছে। সবচেয়ে জরুরি বিষয় হলো জিম্মিদের ফিরিয়ে আনা। জিম্মি মুক্তিতে চুক্তির বিনিময়ে নেতানিয়াহুকে পার্লামেন্টের সমর্থনের আশ্বাস দিয়েছেন লেবার পার্টির নেতা ইয়াইর গোলানো। নেসেটে স্মোরিচ ও বেন গাভির দুই কট্টর ডানপন্থীর দল মিলিয়ে রয়েছে ১৩টি আসন, বিপরীতে ইয়ার লাপিদের দলের রয়েছে ২৪টি আসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পশ্চিম তীরে বেড়েই চলেছে আগ্রাসন। মঙ্গলবারও বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুসে হানাদারদের গুলিতে প্রাণ গেছে ৩ কিশোরের। বার্তা সংস্থা ওয়াফা জানায় তুল কারামের বেশ কয়েকটি হাসপাতাল ও শরণার্থী শিবির ঘিরে রেখেছে ইসরায়েলি বহর। বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির ইন্টারনেট সংযোগ। সেখানে খবর সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদেরকেও আটকে রেখেছে ইসরায়েলি সেনারা। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে শরণার্থী শিবিরগুলোর ভবন। এর আগে গেল সপ্তাহে নূর শামস ক্যাম্পের সামনের রাস্তা ভেঙে দেয় নেতানিয়াহু প্রশাসন। জঙ্গি নির্মূলের নামে প্রায় প্রতিদিনই পশ্চিম তীরে সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলের সেনারা। ৭ অক্টোবরের পর যা বেড়েছে কয়েক গুণ। চলতি সপ্তাহে ইসরায়েলি বর্বরতায় পশ্চিম তীরে প্রাণ গেছে ৮ ফিলিস্তিনির। সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বন্দরনগরী বেনিয়াসে চালানো হয় হামলা। এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। দেশটিতে মানবাধিকার বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে পরপর 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহরটিতে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে হামলার টার্গেটগুলো ইরানের সাথে সম্পর্কিত, তবে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর আগে 1 এপ্রিল দামেস্কে সরাসরি ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। জবাব দিতে ছাড়েনি ইরানও। তেহরান তেল আবিবের পাল্টাপাল্টি হুমকিতে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এবারে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর সাথে জোট করে ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বিবৃতিতে এমনটি জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে বিবৃতিতে এমনটি জানান। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলের বন্দরনগরী ইলাতে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে যৌথভাবে ওই হামলা চালানো হয়। বন্দর এবং সংশ্লিষ্ট শহরের বিভিন্ন স্থাপনায় সফলভাবে হামলা চালানোর দাবি করা হয়। এসব হামলায় ড্রোন ব্যবহার করা হয় বলে জানান হুতি বিদ্রোহীদের মুখপাত্র। ফিলিস্তিনের দক্ষিণ অংশে থাকা ইসরায়েলি এলাকায় আমরা সফলভাবে হামলা চালিয়েছি। আমাদের সাথে ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাকের যোদ্ধারাও অংশ নেয়। আবারও বড় ধরনের মিসাইল হামলায় কেঁপে উঠল ইউক্রেন। হাইপারসনিক কিনঝাল সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট করা হয়েছে শিশু হাসপাতালও। প্রাণ গেছে নারী, শিশু সহ অন্তত 40 জনের। আহত হয়েছেন শতাধিক। এরই মধ্যে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিন্দা উঠেছে আন্তর্জাতিক মহলে। রাশিয়ার ছোড়া মিসাইলের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতাল। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রাণ হারান কিয়েভের ওই হাসপাতালের বেশ কয়েকজন নারী ও শিশু। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন অনেকে। ভাঙচুরের মধ্যে থেকেই শোনা যায় আর্তনাদ। এইসব ঘটার 5 মিনিট আগেও এখানে বসেছিলাম। দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে, কিছুই বলতে পারছি না। সন্তানসহ আমার স্ত্রী এখানে এসেছিল। হামলার ভয়াবহতায় তারা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। যদিও বিস্ফোরণে আমাদের গাড়িটি ধ্বংস হয়ে যায়, কিন্তু মুখ্য বিষয় হলো তারা জীবিত আছে। ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ক্রিভিরি, পোক্রোভস ও দিনিপ্রো শহরের বেশ কিছু এলাকায়, যাতে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কিয়েভ।
সোমবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর লক্ষ্য করে কমপক্ষে 40টি মিসাইল ছোড়ে রাশিয়া। হাইপারসনিক কিনজাল মিসাইল ছাড়াও যার মধ্যে আছে KH-101 ক্রুজ মিসাইল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ মেডিকেল ফ্যাসিলিটি, যার মোক্ষম জবাব দেওয়ার হুঁশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই সন্ত্রাসীরা যা ধ্বংস করেছে নিঃসন্দেহে তা পুনর্গঠন করা হবে। সেই সাথে সন্দেহাতীতভাবে বলতে চাই, রাশিয়ার এই বর্বরতার জবাব আমরা দিব। মস্কোকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও হামলার বিষয়টি স্বীকার করেনি ক্রেমলিন। মস্কোর দাবি শুধু সামরিক স্থাপনাই লক্ষ্য ছিল তাদের। এদিকে রাশিয়ার এমন হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও বিভিন্ন দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ পশ্চিমা বিভিন্ন দেশ। শিশুদের উপর হামলাকে জঘন্য আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বলেন, বেসামরিক নাগরিক কিংবা বেসামরিক স্থাপনার উপর হামলা পুরোপুরিভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ডাকা হয়েছে জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইকুয়েডর ও স্লোভেনিয়া আহ্বান জানিয়েছে এই বৈঠকের। রাশিয়ার এই হামলাকে কাপুরুষোচিত আচরণ আখ্যা দিয়ে তীব্র নিন্দাও করেছে ব্রিটেন। নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ মিত্র ভারতীয় প্রধানমন্ত্রীর মস্কো সফরে উদ্বিগ্ন ওয়াশিংটন। ইউক্রেনে চালানো রুশ আগ্রাসনকে কেন্দ্র করেই এই বার্তা। এদিকে মস্কোয় ভ্লাদিমির পুতিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোদী। মস্কোয় পৌঁছানোর পর রুশ প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে তার বাসভবনে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিজেই অভ্যর্থনা জানান ভ্লাদিমির পুতিন। এ সময় নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার। তবে সংস্কার এবং পরিবর্তনই বেশি গুরুত্ব পায় ভারতীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে। আমার সরকারের নীতি হলো সংস্কার এবং পরিবর্তন। ভারতীয়রা আমাকে এই পরিবর্তন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে দেশের উন্নয়নের স্বার্থে, তাই আমি আরো চেষ্টা চালিয়ে যাব। এদিকে রাশিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। দিল্লিকে কড়া বার্তা জানিয়েছে ওয়াশিংটনও। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, তারা স্পষ্টতই উদ্বিগ্ন। ভারত আমাদের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম, আমাদের কৌশলগত বিভিন্ন কর্মকাণ্ডের অংশীদার। তাই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে আমরা উদ্বিগ্ন, কারণ ইউক্রেনে অভিযানের মাধ্যমে জাতিসংঘের নীতিমালা এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, নরেন্দ্র মোদীর মস্কো সফরে আলোচিত হবে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু, যার অন্যতম কূটনৈতিক, সামরিক এবং জ্বালানি ইস্যু। মূলত এ কারণেই মোদীর সফরে পশ্চিমাদের মাথা ব্যথা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজ বাসভবন ঘুরিয়ে দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ায় পৌঁছানোর পরপরই মোদীকে নিজের সরকারি বাসভবনে নিয়ে যান পুতিন। এ সময় সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়দৌড়। দুদিনের রাষ্ট্রীয় সফরে সোমবারই মস্কো পৌঁছান বিজেপি প্রধান। জানা যায়, দুদিনের এই সফরে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা ইস্যুতে। গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রসঙ্গটিও। নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদী পাল্টাপাল্টি গুলি বিনিময়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার শিকার ভারতীয় সেনাবাহিনী। সোমবার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 5 সেনা, আহত আরও 5 জন। ভারতীয় গণমাধ্যম বলছে, হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক সংগঠনকে দায়ী করছে কেউ কেউ। সোমবার বিকেলে জম্মু কাশ্মীর উপত্যকার দক্ষিণে কাঠুয়া জেলায় নিয়মিত টহল দিচ্ছিল সেনাবাহিনী। শহর থেকে 150 কিলোমিটার দূরে মাচেদি কিন্ডলি মালহাট সড়কে অতর্কিত হামলা জওয়ানদের গাড়িতে। প্রথমে গ্রেনেড, এরপর গুলি ছোড়ে পাহাড়ে লুকিয়ে থাকা সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা, পরে পালিয়ে যায় জঙ্গলে।
বিচ্ছিন্নতাবাদীদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। অঞ্চলটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে উপত্যকায়। শনিবার রাজৌরিতে একটি সেনা ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এক সেনা নিহত ও একজন আহত হয়। রাতে কুলগাঁওয়ে বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালায় সেনারা। প্রাণ যায় সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্যের। ফ্রিসাল এলাকায় দুপক্ষের মধ্যে হয় রক্তক্ষয়ী সংঘাত। 4 বিচ্ছিন্নতাবাদীর পাশাপাশি এই অভিযানেও মৃত্যু হয় এক সেনার। কাশ্মীরে সেনাদের উপর বারবার হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতেও তৈরি হয়েছে উত্তেজনা। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শুধু ফাঁকা বুলি ও মিথ্যা প্রতিশ্রুতি দিলে চলবে না। অন্যদিকে কাশ্মীরি নেতা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ সরাসরি পাকিস্তানকেই দোষারোপ করেছেন। টেররিজম কিসি কো মদদ নেই করেগি। আমাদের প্রতিবেশীরা যদি ভাবে সন্ত্রাসীদের সীমান্তে পাঠিয়ে তারা পরিবর্তন আনবে, তা কখনো হবে না। তাদের দেশে এমনি হযবরল অবস্থা। এই ধরনের সংঘাত 2 দেশের জন্যই আরো ধ্বংসযজ্ঞ বয়ে আনবে। তাই দয়া করে সন্ত্রাসবাদ বন্ধ করুন। জম্মু কাশ্মীরে গত 1.5 মাসে অন্তত 7 দফা হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। গেল জুনে পুণ্যার্থীদের একটি বাসে হামলার পর খাদে পড়ে যায় সেটি। মৃত্যু হয় 9 জনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বে প্রথমবারের মতো সিএনজি চালিত মোটরসাইকেল বাজারে আনলো ভারত। দেশটির শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান বাজাজ অটো তৈরি করেছে এটি। নাম দেওয়া হয়েছে ফ্রিডম 125। মহারাষ্ট্রের পুনেতে জাঁকজমক আয়োজনে উদ্বোধন করা হয় মোটরসাইকেলটি। সেখানে উপস্থিত ছিলেন ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গডকারি। মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, পেট্রোল ও ডিজেল ব্যবহারের তুলনায় সাশ্রয়ী হবে এই মোটর বাইকের ব্যবহার। সহায়তা করবে পরিবেশ দূষণ রোধে। তাছাড়া দেশটির নিজস্ব উৎপাদন বৃদ্ধি কমাবে আমদানিও। পরিবেশ দূষণে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত, যার অন্যতম কারণ যানবাহন। দূষণ ঠেকাতে নানা পদক্ষেপের উদ্যোগ নিয়েছে দেশটি। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি শহর। মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত মুম্বাইয়ে কয়েকটি স্থানে 6 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে দিনভর, আর তাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। মুম্বাইয়ে জরুরি সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এদিকে ভারী বর্ষণের কারণে কর্ণাটকের কয়েকটি স্থানেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কবলে পড়েছে উত্তরাখণ্ড। রাজধানী নয়াদিল্লিতে হয়েছে ব্যাপক বৃষ্টি। এদিকে আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ডুবে আছে অন্তত 27টি জেলা। সোমবারও প্রাণ গেছে 6 জনের। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 85 জনে। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ক্যাটেগরি 1 ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে বেরিল। দক্ষিণ পূর্ব টেক্সাস ও লুইজিয়ানায় ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণের কারণে প্লাবিত হয় বিভিন্ন মহাসড়ক। বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত বন্দরগুলো। বাতিল হয়েছে 1300টির বেশি ফ্লাইট। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 30 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, বেরিল টেক্সাসের উপকূলীয় শহর মাতাগার্দায় আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলে আছড়ে পড়ে বিশাল আকৃতির ঢেউ, যাতে ঘটে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা। স্পেনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বুল রেস বা ষাঁড়ের দৌড়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর পাম্পলোনায় হয়েছে এই আয়োজন। মধ্যযুগীয় এই উৎসবের সাথে জড়িত রয়েছে ধর্মীয় চিন্তাধারা। অংশগ্রহণকারীরা পরেন সাদা পোশাক ও গলায় লাল রুমাল। বিশাল দেহি এক একটি ষাঁড়ের তাড়া খেয়ে প্রাণপণে ছোটার মধ্যেই আনন্দ খুঁজে পান তারা। এই দৌড়ে দ্রুতগামী ষাঁড়ের পায়ের চাপায় পিষ্ট হন অনেকে। এবছরও 2 জন গুরুতর আহত হয়েছেন। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।